আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিএসির। এবারের ভোট সবচেয়ে ঝুঁকিপূর্ণ, শঙ্কা ইসি আনোয়ারুলের। নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসির ঘোষিত রোডম্যাপ ভোট বানচালের নীল নকশা, দাবি জামায়াতের নায়েবে আমিরের। ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন, অভিযোগ ছাত্র শিবির ও বাকছাসের। বিতর্কিত করার অপচেষ্টা চলছে, দাবি ভিপি প্রার্থী আবিদুলের। এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন ও সাংবাদিক পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার। জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালো আদালত। বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে আসছি বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কারো পক্ষ নিলে বা তথ্য পাচার করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিন ব্যাপী 80 জন কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান কমিশনার সহ অপর 4 কমিশনার। অতীতে নির্বাচন কমিশনারদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এ সময় নির্বাচনের সকল প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আপনারা এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানানো হয় এক প্রশিক্ষণ কর্মশালায়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে এবং ফ্যাসিবাদ ঘিরে আসার সুযোগ পাবে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় ও হতাশা তৈরি করছে। মধ্যপন্থার উদার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই গোষ্ঠী সফল হলে দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট মইনুল হাসানের। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সমাজকর্মী ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক সহ বিশিষ্টজনরা। বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে, এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং
বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে, তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার। দেশে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এটি গ্রহণ করবে না। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে মির্জা ফখরুল নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে হবে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে এই অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে দু একটি পক্ষ ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় সালাউদ্দিন এসব কথা বলেন। ইসির রোডম্যাপ জাতির প্রত্যাশা পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এর বিরোধিতা করলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে সহযোগিতা চান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে, আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে 14 গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করবো। আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটাতে দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুনভাবেই দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না, তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। ডাকসু নির্বাচনে প্রশাসন ছাত্র দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ও বাকছাস। তবে ছাত্র দল বলছে বানোয়াট বক্তব্য দিয়ে তাদের বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বিভিন্ন হলে প্রচারণা চালানোর সময় পাল্টাপাল্টি এই অভিযোগ করেন তারা। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই মন্তব্য করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুম্মার নামাজের পর সার্জেন্ট জহুরুল হক হলে লিফলেট বিলি করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। পরে তিনি অভিযোগ করেন 2019 সালে নির্বাচন কমিশন যেভাবে ছাত্রলীগের পক্ষে নেমেছিল, একই কায়দায় বর্তমান কমিশন ছাত্র দলের পক্ষে কাজ করছে। প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে,
তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। অনেকটা একই অভিযোগের সুর শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েমের কণ্ঠে। মহসিন হলে গণসংযোগ শেষে তিনি বলেন, নিরপেক্ষতা প্রমাণ করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। বিজয় ৭১ হলে জুম্মার নামাজ পড়েন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সাইবার হামলার শিকার হচ্ছেন তারা। কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সবকিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে লড়ছেন ৪৫ জন, এর মধ্যে ৫ জন নারী, আর জিএস পদে ১৯ জন। একমাত্র নারী প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, হেভিওয়েটের লড়াইয়ের ফাঁকে জিতে যেতে পারে কম পরিচিত কোনো মুখ। আমরা নারীদের সমস্যাগুলো একদম কাছ থেকে দেখি এবং কাছ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং সলিউশনের দিকে আগাতে পারি, কিন্তু একজন পুরুষ কিন্তু সেভাবে কাছ থেকে ফিল করতে পারে না। এই জন্য আমি মনে করি যে নারীরা এখন বুঝতেছে, তো নারীরা নারীদের কি আগায় রাখবে আশা করি। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা না হলেও আতঙ্ক কাটেনি। ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল এই ছাত্র সংসদ। এরপর ৬ বছর ধরে নির্বাচন হয়নি ডাকসুতে। ওই সময় দায়িত্ব পালন করা ৩ উপাচার্যই দাবি করেছিলেন, সরকারের আন্তরিকতা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ডাকসু নির্বাচন সম্ভব নয়। শিক্ষার্থীরা বলছেন, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ডাকসু কখনোই অচল হবে না, প্রতি বছর বছর ডাকসু নির্বাচন হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, আর বিভিন্ন কারণে ৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রক্টর AKM রাশিদুল আলম। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে ভিপি পদে ১০ জন ও জিএস পদে ৯ জন প্রার্থী রয়েছেন। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তাদেরকে ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে জাবি কর্তৃপক্ষ। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সকালে সিএমএম কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা। ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এ সময় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলামের রিপোর্ট। মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে সিএমএম আদালতে হাজির করা হয় রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আদালতের জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ এর নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল আসামিরা। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলের সুবিধাভোগী। এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশ, কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে। আর আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিদের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন
সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। একজন নাগরিককে গ্রেফতার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এদিন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচাররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গুম হত্যা নিয়ে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গুম হত্যার বিচার কাজ এগিয়ে নিচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোকে হতাশ না হয়ে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন রিজওয়ানা হাসান। একটা দেশ কিন্তু সন্দেহ, অবিশ্বাস এর ভিত্তিতে গড়ে উঠতে পারে না, কিচ্ছু হবে না, কোথাও কোনো আশা নাই। তাই যদি হয় তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। আমরা নাগরিকরা আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে পরিবর্তন নিজে নিজে আসবে না, এটা সত্য কথা। পরিবর্তন আমাদেরকে আনতে হবে। রাজধানী বাজারে নিত্যপণ্যের অসহনীয় দামে দিশেহারা সাধারণ ক্রেতারা। এক লাফে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে প্রায় 30 টাকা। অস্বস্তি আটা ময়দার দামেও। 2 কেজি আটার প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। বিক্রেতারা বলছেন, ভোগ্যপণ্য কোম্পানির সরবরাহ সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিপোর্ট আদ্দিন সজীবের। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন প্রতিদিনের। দামের ভারে কমেছে মধ্যবিত্তের জরুরি কেনাকাটাও। অনেকটা খালি ব্যাগে চাপা হতাশা নিয়ে ঘরে ফেরেন অনেকে। ডাল কিনতে আজ মাথায় হাত কারো কারো। ছোট দানার এই পণ্য কেজি প্রতি কিনতে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত, যা আগের চেয়ে প্রায় 20 থেকে 25 টাকা বেশি। মসুর ডালে যে বাইরের যে একটা ডাল আসতো, ওইটা আপনার আমরা আগে কিনছি 128 টাকা, 26 টাকা, 130-35 টাকা বিক্রি করছি। এখন সেটা 154-55 টাকা কেনা। হ্যাঁ, আমরা 60 টাকা বিক্রি করি। আটা ময়দার খরচ সামলাতেও হিমশিম অবস্থা। 2 কেজির প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। কেজির হিসেবে বাড়তি অন্তত 7 টাকা। ময়দার দামও কেজিতে 4 টাকা বেড়েছে। তীরের কোনো আটা মার্কেটে নাই, তো তীরের আটা না থাকাতে হয়তো হইতে পারে যে হয়তো আটার সংকট, অন্যান্য কোম্পানির দাম বাড়েছে। ময়দার দাম আটার মতো বাড়ে না, আংশিক বাড়াইছে। ধরেন যেই ময়দা আপনার আগে 116 টাকা ছিল, সেটা এখন নিচ্ছে 120 টাকা। স্বস্তি নেই চালের বাজারেও। বেশ কিছুদিন ধরেই বাড়তি দামি বিক্রি হচ্ছে মোটা ও সরু চাল। নাজিশাল ইন্ডিয়ানটা ভালোটা, একদম অরিজিনাল যেটা, ওটা প্রায় 77 থেকে 78 টাকা কিনে পড়ে আমাদের, 80 টাকা আমরা বেশি। আর এতে একটু লো কোয়ালিটি যেটা, ওটা পড়ে 70 থেকে 72 টাকা, আমরা 76 টাকা বিক্রি করি খুচরা। চড়া মাছ ও মুরগির ডিমের দামও। কমার লক্ষণ নেই সবজির দামেরও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিমান ও নৌবাহিনী প্রধানকে সাথে নিয়ে পুনর্নির্মিত বনানী ডিওএইচএস জামে মসজিদের উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে মসজিদে পবিত্র জুমা নামাজ আদায় করেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। 4 তলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটি ফ্লোরে প্রায় 700 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসকেলেটর, নারী ও পুরুষের আলাদা নামাজের জায়গা সহ রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা। পুনর্নির্মাণের কারণে এতদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে না হলেও আজ থেকে সব ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখল, গণহত্যা, জাতিগত নিধন ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন ওলামায়ে কেরাম ও সাধারণ জনতা। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জড়ো হন মুসল্লিরা। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবের সহ শীর্ষ ওলামায়ে কেরাম।
কর্মসূচি থেকে তারা ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন। এতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ নিশ্চিত করা সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। পরে মুসল্লিরা গুলিস্তান থেকে কাকরাইল অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একদিনের রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। গত 24 ঘন্টায় মোট হ্যান্ডলিং 5000 TEUS ছাড়িয়েছে। এর মধ্যে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 2101 TEUS ও রপ্তানি 2918 TEUS, যা বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ইতিহাসে মাইলফলক। বন্দর কর্তৃপক্ষ বলছেন, আগের তুলনায় চলতি মাসে কন্টেইনার হ্যান্ডলিং প্রতিদিন গড়ে 40% বেড়েছে, যা দেশের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এবারে আল-রাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভরা মৌসুমেও নোয়াখালীর অঞ্চলের মেঘনা নদীতে দেখা মিলছে না ইলিশের। যেটুকু মাছ পাওয়া যাচ্ছে তার আকার যেমন ছোট, আবার দামও বেশ চড়া। ইলিশের আকালে হতাশ জেলে, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। নোয়াখালী থেকে ফয়জুল ইসলাম জাহানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে এ সময় জেলেদের ইলিশ ধরার ধুম পড়ে। তবে চলতি মৌসুমে ইলিশের দেখা নেই। যেটুকু মিলছে তার দামও বেশ চড়া। জেলেদের অভিযোগ, মাছ ধরতে যাওয়া ট্রলারের খরচও উঠছে না, ফলে দিন দিন বাড়ছে দেনা। অন্যদিকে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা। নদীতে ইলিশ মাছ একেবারে শূন্যতা, মাছের আকাল চলতেছে। পার্টি থেকে 10 লাখ টাকা দাদন নিচ্ছি, এখন পার্টি টাকা দিতে পারতেছি না, নদীতে মাছ নেই। এবছর মাছ রাখার কারণে আমরা আরো তো বুঝতে পারতেছি না, বা কোনোভাবে আমরা লোকজন চালাতে পারতেছি না। ঘাটে আসি দেখি যে সেম কাহিনী, মনে হয় যেন ঘাটে আরো দাম বেশি। ইলিশ মাছের দাম ছিল এখন মাস 80,000 টাকা, এখন বর্তমানে 3 লক্ষ টাকা। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে ঝাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের প্রভাব বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কম, তারপরে জলবায়ুর পরিবর্তন এখানে একটা বিষয় আছে। বিশেষ করে অনেক ডুবোচরও আছে, যার ধরনের ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে ইলিশ উপরের দিকে কম উঠছে। হাতিয়া দ্বীপের 20টি ঘাটে কমপক্ষে 20,000 জেলে মাছ ধরার উপর নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রাকে এবার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করল দেশটির সাংবিধানিক আদালত। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত জুনে কম্বোডিয়ার এক রাজনৈতিক নেতার সাথে ফোনালাপে বিতর্কিত মন্তব্যের জেরে সাংবিধানিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে প্রধানমন্ত্রী পদ থেকে সে সময় পেতুংতার্নকে সাময়িকভাবে বরখাস্ত করে আদালত। দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছিলেন প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের এই সদস্য। তবে 1 বছর পরই গদি ছাড়তে হলো তাকে। 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব। সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখ বাসিন্দাকে। ভারী বর্ষণ আর উজানের ঢলে 3টি নদীর পানি উপচে প্রায় 1,500 গ্রাম ডুবে গেছে। এর মধ্যে চেনাব নদীর পানি 991টি গ্রাম, সুতলেজে 361টি ও রাভি নদীর পানিতে 80টি গ্রাম তলিয়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডুবে গেছে ফসলের মাঠ। এতে খাদ্য নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বন্ধ হয়ে গেছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম।
পাঞ্জাব সরকার জানায় এ পর্যন্ত 15 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। এদিকে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে পাঞ্জাব আবহাওয়া দপ্তর। 2022 সালের পর এটিকে দেশটির সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল গ্র্যাজুয়েশন সেরিমনি। রাজধানী ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের কান্ট্রি লিড সারওয়াত রেজা। সভাপতিত্ব করেন টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আঞ্জুম হোসেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য হয়ে ওঠে। অনুষ্ঠিত হল দিয়ামণি কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2025। আয়োজনটিতে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের সম্মাননা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এ সময় দেশের শিক্ষিত, উদ্যমী, তরুণ ও মেধাবী উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সব ধরনের সহায়তার কথা জানান সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। পরে বিবি রাসেল, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও রফিকুল আলম এবং অভিনেতা আব্দুল আজিজকে আজীবন সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে খেলার খবর। এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হেরেছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন। ভারতের রাজগিরির বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে দারুণ লড়াই করে আশরাফুলরা। মালয়েশিয়া একাধিকবার সুযোগ তৈরি করলেও জমাট রক্ষণের কারণে সুবিধা করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল, কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মুশিউর রহমানের দল। 24 মিনিটে আসরান হামসানি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। তৃতীয় কোয়ার্টারে দুদলই গোলের জন্য আক্রমণ করে। 35 মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। এরপর চতুর্থ কোয়ার্টারে আরও 2 গোল হজম করে ওবায়দুল হোসেন, বিপ্লব কুচুররা। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। টুর্নামেন্টের অন্য ম্যাচে ভারত নেপালকে হারালে তারাই হবে চ্যাম্পিয়ন। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের 6ষ্ঠ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। লং শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মার্মা, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সতীর্থদের লম্বা পাস ধরে একাই বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীর চোখ ফাঁকি দিয়ে গোল করেন ভুটানের চৌটেন জাংবো। এরপর একের পর এক আক্রমণ চালায় লাল সবুজের দল, কিন্তু প্রতিপক্ষ গোলমুখে একাধিক সুযোগ পেয়েও আর গোলের দেখা পাননি কেউ। ফেন্সিংয়ে পদক জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল। জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপের স্পন্সর হয়ে এমন ঘোষণা দেয় মোটর বাইক ব্র্যান্ড সুজুকি। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। 29 ও 30 আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে লড়বে ফেন্সাররা। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার, বিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব। প্রতিযোগিতায় কোনো দলগত ইভেন্ট নেই। ইপি, সেবার, ফয়েল এই 3টি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় 175 জন ফেন্সার। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার।
নির্বাচনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির। এবারের ভোট সবচেয়ে ঝুঁকিপূর্ণ, শঙ্কা ইসি আনোয়ারুলের। নির্বাচন না হলে দেশ গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসির ঘোষিত রোডম্যাপ ভোট বানচালের নীল নকশা, দাবি জামায়াতের নায়েবে আমিরের। ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন, অভিযোগ ছাত্র শিবির ও বাকছাসের। বিতর্কিত করার অপচেষ্টা চলছে, দাবি ভিপি প্রার্থী আবিদুলের। এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন ও সাংবাদিক পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালো আদালত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।